ক্লাস 9 এ পড়া অবস্থায় ভেঙে গেছে। তারপর বিয়ে হয়েছে, ওটাও আনফরচুনেটলি টিকেনি। তোমার এক্স হাজবেন্ড কি তোমার থেকে অনেক বড় ছিল? ওই এজ গ্যাপে বিয়ে করলে হয়তো সংসার সুখের হবে। কি জানি কি আছে, ভয় পাচ্ছি আমি। না না, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, আপনার প্রথম রোমান্টিক মুহূর্ত কবে, কোথায়, কার সাথে কেটেছিল? আমার প্রথম ভালোবাসার মানুষ যে ছিল, তার সাথে আমার দেখা হতো খুব দূরত্বে। তো ওটাই ছিল আমার সবচেয়ে বেশি রোমান্টিক মুহূর্ত। মানে কাছে আসা, হাত ধরা, পাশে দাঁড়ানো, এই সাহস কখনো পাইনি। সে কি তোমার এক্স হাজবেন্ড ছিল? না না না, তার আগে আমার একদম ফার্স্ট যে বয়ফ্রেন্ড ছিল। কোন ক্লাসে পড়তে তখন? তখন আমি 9-10 এরকম। তো দূর থেকে দেখা, এটাই সবচেয়ে রোমান্টিক মানে মুহূর্ত ছিল। বাড়ির ক্লাস 9 এ পড়া অবস্থায় প্রেম করেছিল প্রথম প্রেমে পড়েছিলাম। তারপর তো ওটা ভেঙে গেছে। তারপর বিয়ে হয়েছে, ওটাও আনফরচুনেটলি টিকেনি। তো এখন আবার সেকেন্ড যে হাজবেন্ড, ওনার সাথে আলহামদুলিল্লাহ ভালো এখন একটা বেবি হয়েছে। তো এই আর কি, খুব সিম্পল লাইফ আমার। কেমন মনে হয় যে আসলে হাজবেন্ড ওয়াইফের রিলেশন গুলো কেমন হওয়া উচিত? আমার আগে একটা ভ্রান্ত ধারণা ছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা এজ গ্যাপ থাকা উচিত। এজ গ্যাপ থাকলে মনে হয় খুব বেশি রেসপেক্ট থাকে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, যেটা আমরা আগেকার দিনে দেখে এসেছি। তোমার এক্স হাজবেন্ড কি তোমার থেকে অনেক বড় ছিল? ওইটাই আমি বলছিলাম যে ওই ধারণাটার কারণেই কিন্তু আমি প্রথম বিয়েটা করি, যে আচ্ছা এরকম এজ গ্যাপে বিয়ে করলে হয়তো সংসার সুখের হবে। বাট পরবর্তীতে একটা টাইমে আমি ফিল করলাম যে না, আসলে কমিউনিকেশন অনেক গ্যাপ থাকে। জেনারেশন গ্যাপের কারণে যেটা হয় যে আমার কথাগুলো হয়তো সে বুঝতে পারে না, বা তার থিঙ্কিং এর সাথে আমার থিঙ্কিং ম্যাচ হয় না। এবং আমি কিন্তু প্রথম থেকেই খুব স্বাধীন চেতা একটা মানুষ ছিলাম, এবং আমি প্রথম থেকেই সাংস্কৃতিক অঙ্গনে খুব আমরা জানি যে তুমি নাচ করতে করেছি, আমি অভিনয় কিন্তু করেছি, টিভিসি করেছি। হ্যাঁ, তো ওই জিনিসগুলোতে আমি বাধার সম্মুখীন হচ্ছিলাম। মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা পাখিকে খাঁচায় বন্ধ করে রাখলে যেরকম ছটফট লাগে, ঠিক সেরকম। মানে এক্স হাজবেন্ড এই কাজগুলো আসলে মেনে নিতে এটা পারেনি, একজনের তোমাকে কাজ করতে দেয়নি। ওটা নিয়ে দ্বন্দ্ব আরো কিছু মনোমালিন্য ছিল। তো আমার কাছে এখন মনে হয়, এখন আমার যিনি হাজব্যান্ড আছেন, আমরা তো সেম এজের, আমরা একসাথে লেখাপড়া করেছি, আমরা একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো এখন আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে কথা বলার অনেক জায়গা আছে। প্রতিদিন রাতে বাড়িতে ফেরার পরও সারাদিন কি হয়েছে মনে হয় আমাদের কথাই শেষ হয় না, কথা বলতে বলতে ভোর হয়ে যায় এভরিডে। তো আমার কাছে মনে হয় যে কাজের জায়গাটা কারোর সাথে শেয়ার করা বা একসাথে গ্রো করার মধ্যে একটা অন্যরকম মজা আছে। তো আসলে এইজ ডাজন্ট ম্যাটার। সীমান্তের সাথে পরিচয়টা কিভাবে? তোমরা কি প্রেম করেছিলে? আমার যতটুকু মনে হয় আমরা কিন্তু তোমার সাথে সীমান্তকে ওইভাবে পাইনি। একদমই না, প্রেম একদমই করিনি। ডাইরেক্ট একদম বিয়ের প্রপোজাল, তারপরে দুই পরিবারের বসা এবং বিয়ে। প্রপোজালটা কার থেকে? আমার পক্ষ থেকে ছিল। ডিভোর্সের কত বছর পর বিয়েটা করলে? প্রায় হচ্ছে 3 বছর পর। আচ্ছা, এরকম 3 বা 3.5 বছর পর। আর অনেকেই মনে করে যে আমার জীবনটা মনে হয় সবসময় এরকম চাকচিক্যপূর্ণ, সবসময় এরকম রেডি শেডি হয়ে থাকি। আসলে এরকম না। বাড়িতে আমি খুবই সিম্পল, মানে একদমই সাদাসিধে, আরও 10 জনের যেভাবে থাকে একদম সিম্পল। মানে আমার প্রফেশন এবং পার্সোনাল লাইফ একদম আলাদা। আমরা প্রতিনিয়ত দেখি যে মানুষ অনেক অনেক কাজ করছে। কিভাবে এত কাজের এনার্জি পাও আসলে? আমি মনে করতাম যে আমাকে কিছু একটা করতে হবে। অনেকে মনে করে কি যে টাকার জন্য কাজ করি। আসলে ইটস নট লাইক দ্যাট যে এভরিথিং ইজ ফর মানি। একটা দায়িত্ববোধের জায়গা থেকে, একটা ভালো লাগার জায়গা থেকে, এবং এখন যে জায়গায় আমরা চলে এসেছি, এখন পেছনে ফেরার আর কোনো রাস্তা নেই, শুধু এগিয়ে যাওয়ার রাস্তা। তো যত বাধা বিপত্তি আসুক, আমাকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমার মোটিভেশন। আমি যদি আজকে এখান থেকে চলে যাই, আমার হয়তো কোনো লস হবে না। লাইক আমি যত টাকা কামিয়েছি আলহামদুলিল্লাহ, আমি হয়তো বিদেশে চলে গেলাম, আরেকটা লাইফ লিড করলাম, কিন্তু ইন্ডাস্ট্রি যে আমাকে তৈরি করেছে, এতগুলো মানুষ যে আমাকে এতদিন কাজ দিয়েছে, তাদের প্রতি তো আমার দায়িত্ববোধ আছে। হ্যাঁ, সেই পুরাতন মানুষগুলোর সাথেও কিন্তু আমি এখনো কাজ করি। এবং অনেকেই আছে যাদের কাছে আমি কখনোই, মানে এখন আমি যে রেমুনারেশনটা নিয়ে কাজ করি সেটা কখনো তাদেরকে বলি না। আমি বলি যেটা আপনাদের ভালো মনে হয়, কারণ আমি মনে করি যে তারা আমাকে তৈরি করার পিছনে অনেক বড় একটা অবদান রাখছে।